আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন, এই ঘটনাটা খুব খুব এনজয় করবেন। একদিন বিকাল ঘটনাটা শুরু করি। আমার একদিন বিকালে আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করি আমরা মিরপুর যাব চিড়িয়াখানায় ঘুরতে। তো প্ল্যান করার পরে আমরা বাসা থেকে বের হই দুপুরবেলার দিকে, 2টা-2:30টার দিকে বের হই। তো আমরা বাসে করে মিরপুর যাই, যথারীতি টিকিটটা কেটে আমরা মিরপুর চিড়িয়াখানার মধ্যে ঢুকি। তো আমি আমার ওই ফ্রেন্ড সিয়াম কিছুক্ষণ একদম ঢোকার পরে সোজাসুজি হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ওইদিকে চলি আমরা। ওইদিকে একটা বাঘের খাঁচা আছে যেখানে ওইখানে জি হ্যাঁ সরি বাঘের খাঁচার ওইখানে আমরা গিয়ে বাঘ দেখে আমরা বাঘের খাঁচার পিছনের সাইডটায় আসি। বাঘের খাঁচার পিছনের সাইডটাতে একটু ঝোপঝাড়ের মতো একটা জায়গা, জঙ্গলের মতো। তো আমরা ওইখান থেকে পাস করতেছিলাম আমি আর সিয়াম। তো দেখি যে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা নড়তেছে। আমি আর সিয়াম দুইজনই খেয়াল করি, আমরা দুই ফ্রেন্ডই খেয়াল করি। তো আমরা ভাবছি হয়তো কোনো পাখি আটকা পড়ছে ঝোপের ভিতর। তো আমি মাথা নিচু করে দেখি একটা কবুতর আটকে আছে ঝোপের মধ্যে, ও একদম ঝোপঝাড়ের সাথে আটকে গেছে। তো আমি যে কবুতরটা নিয়ে আসি, আমরা দেখতে পারি যে কবুতরটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর কবুতরটার মুখের মধ্যে লোহার গুণা দিয়ে ফুটা করা আর গলায় পেঁচানো একটা তাবিজ। তো আমি দেখতে পাচ্ছিলাম যে কবুতরটা অনেক কষ্ট হচ্ছিল, সেইভাবে আমরা কবুতরটার তাবিজটা খুলতে চেষ্টা করলাম। তাবিজটা খোলার পরে একটা কাগজ পেলাম আমরা। কাগজে আমরা আমি আমার ফ্রেন্ড দুজনেই খেয়াল করলাম যে কাগজের উপরে হিন্দুদের অনেক ঠাকুর, মন্ত্র, শঙ্খ এগুলো আঁকানো ছিল, মন্ত্র ছিল, বুঝতে পারলাম এগুলো হিন্দুদের। তো আমার ফ্রেন্ড সিয়াম আমাকে বললো তুই কাগজটা পুরায় ফেল। তো আমি পাশে একটু দূরে ঝালমুড়ি বিক্রি করতেছিল একটা ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে লাইটারটা এনে কাগজটা পুড়িয়ে ফেলি। তো পুড়িয়ে ফেলে আমরা ওইখান থেকে যাচ্ছিলাম। ঝালমুড়িওয়ালা আমাদের বললো যে আমি বাড়িতে কবুতর পুষি, তো কবুতরটা আমাকে দিয়ে গেলে লাভ হয়। তো আমরা দেখলাম যে কবুতরটা বেশিক্ষণ বাঁচবেও না মনে হচ্ছে। তো কবুতরওয়ালাকে দিয়ে আমরা ওই একদম সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পরেই আমি অনুভব করলাম যে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমার শরীরটা আমার ভার হয়ে যাচ্ছে শরীরটা। আমার ফ্রেন্ডেরও একই প্রবলেম হচ্ছে, ওর শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে, ও হাঁটতে পারতেছিল না। তো আমরা কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম যে তাকে এখানে থাকা ঠিক হবে না, আমরা বাসায় চলে যাই। তো আমরা চিড়িয়াখানা থেকে বের হই তখন বিকাল হয়ে গেছে প্রায়। বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, বাসে উঠি। আমার বাসা মোহাম্মদপুরে, এই কলেজ গেটে। তো আমি বাসায় চলে আসি। আমি একটা মেসে থাকি, আমরা 4টা ফ্রেন্ড একটা থাকি। তো একটা রুমে 2জন আর পাশের রুমে 2জন। আমি যে রুমটাতে থাকি ওইখানেও 2জন। ওই ফ্রেন্ডটা স্বপ্নীল, ওর আন্টির বাসায় চলে গেছে। ওই রুমটাতে ওই দিন কেউ ছিল না, আমি একা। তো আমি রুমে চলে আসি। রুমে চলে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে তখন রুমে আসতে আসতে। তখন আমি যখন 7টা বাজে ওইদিকে খেয়াল করলাম যে আমার ডান হাতটা প্রচণ্ডভাবে ফুলে যাচ্ছে, যেমন হাতে পানি লাগলে যেমন হয় ওইরকম হচ্ছে, আস্তে আস্তে বেশি ফুলে যাচ্ছে। আমি পাশের 2টা ফ্রেন্ড ওদেরকে দেখালাম, ওরা বললো যে কিছু করার নাই, তুই শুয়ে পড়। আমি খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লাম। তো আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। হঠাৎ আমি কিছুক্ষণ ঘুমাইছি, হয়তো কিছুক্ষণ ঘুমানোর পরে আমার রুমটা হলো বেশি বড় না, 2টা টেবিল, 2টা বেড আর সামনে থাই গ্লাস। তো আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আমি টের পেলাম যে থাই গ্লাসে ওই পাশের কোনো বিল্ডিং নাই, পুরোটা ফাঁকা জায়গা থাই গ্লাসটা ওইখানে। তো আমি 8টার দিকে আমি যখন ঘুম আসছি তখন খেয়াল করলাম যে কিছু পাখি যেমন গ্লাসে ঠোকর দিলে যেমন শব্দ হয়, ওই বারবার ওই ঠোকরের শব্দটা হচ্ছে, পাখি ঠোকর দিয়ে উড়ে চলে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ খেয়াল করার পরে উঠার পরে দেখলাম আবার কিছু পাইলাম না, গ্লাসের এখানে কিছু দেখলাম না, অন্ধকার। পরে আবার শুয়ে পড়লাম, লাইট অফ করে দিয়ে আবার শুয়ে পড়লাম। আবার যখন শুয়ে পড়ছি তখন আবার একই রকম শব্দ, গ্লাসে ঠোকর হচ্ছে, বারবার গ্লাসে ঠোকর হচ্ছে। আমি এইবার কিছুটা ভয় পেয়ে আমি ওখানে রুমে আর শুইলাম না, ডাইনিংয়ে যাই, বেড ছিল ডাইনিংয়ে শুয়ে পড়লাম। তো 8টার দিকে ডাইনিংয়ে শুয়ে পড়ছি আমি যে। তো আমি কিছুক্ষণ ঘুমাইছি। কিছুক্ষণ ঘুমানোর পরে আবার হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নাই, তবে আবার আমি একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা হলো এরকম যে একটা তান্ত্রিক, ওনার চোখ 2টা আমার দিকে খুব রাগলে যেমন হয় আমার দিকে ওইভাবে তাকায় আছে। আর ওনার চুলগুলো একদম জট পাকানো, ওনার চুলগুলো অনেক লম্বা, জট পাকানো কাঁধ পর্যন্ত। ওনার সারা শরীরে কোনো জামা নেই, শুধু একটা লাল ধুতি পরা, ওনার একটা লাল ধুতি পরে আছে। তো
উনি আমার দিকে খুব রেগে রেগে বলতেছে, তুই কাজটা আজকে যেটা করছিস সেটা ঠিক করিস নাই, এর ফল ধরে পাইতে হবে। তো আমি প্রচণ্ড ঘেমে গেছি, মানে স্বপ্নটা দেখে আমি প্রচণ্ড ঘেমে গেছি। আর আমি ঘুম থেকে উঠে পড়ছি, উঠা পড়ার পরে আবার মানে রাইডিং এর লাইটটা দিয়ে আবার শুয়ে পড়ছি। আমি ভাবতেছি এটা কি হচ্ছে আমার সাথে। তো আমি আবার যখন ঘুমাইছি, তো ঘুমানোর চেষ্টা করছি, একটু ঘুম হইছে আমার। আমি তখন ভোর হইছে, তখন আমি ঘুম থেকে উঠি নাই। আমার বাবা গ্রাম থেকে ফোন দিছে, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। তো আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়ে বলছে, বাবা তোমার ফুফা মারা গেছে, তুমি ব্যাগটা গুছাই নিয়ে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। তো আমি ওই এমনি শরীর অসুস্থ, মানে মাথা ব্যথা খুব, হাত ফুলে গেছে, তার মধ্যে আমি ব্যাগটা গুছাই নিয়ে বের হইছি, বাড়িতে যাইতে হবে যেহেতু ফুফা মারা গেছে আমার। তো আমি এখান থেকে গাবতলিতে গেছি, কলেজ গেট থেকে গাবতলিতে যাওয়ার পরে আমি টিকিট কাটছি 7:15 বাসের। আমি গাড়িতে উঠে আমি শুয়ে পড়ছি, মানে আমার সিটে আমি শুয়ে পড়ছি, আমার পাশের সিটটা ফাঁকা ছিল। তো আমি শুয়ে পড়ছি, আমি ঘুমায় পড়ছি। তো হঠাৎ করে আমি টাঙ্গাইল যখন পৌঁছাই, তখন বাসে একটা ঝাঁকুনি দেয়, হয়তো সামনে কোনো ট্রাফিক ছিল, আমি ঝাঁকুনিতে উঠে বুঝতে পারি যে আমি চোখটা খুলে দেখি, আমার ডান সাইডে তাকাই, যখন দেখি যে আমার পাশে একটা লোক বসে আছে। আমি কালকে রাতে স্বপ্নে যে তান্ত্রিকটাকে দেখছি, একদম তান্ত্রিক সেম ওই লোকটাই, অবিকল ওই চেহারা আমার পাশে বসে আছে, আর আমার দিকে খুব মানে এক নজরে তাকায় আছে। তো আমি প্রচন্ড ভয় পাই যে আমি স্বপ্নে যে লোকটাকে দেখছি, তান্ত্রিকটাকে, ওই সেম লোকটা আমার পাশে কিভাবে বসে থাকবে। আমি স্বপ্নে দেখছি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোথায় যাবেন, আপনি কোথা থেকে উঠছেন, আমি দেখলাম না আপনাকে। তো উনি আমার কথার অ্যান্সার দিল না, আমাকে বললো যে তোমার হাত ফোলা কেন বাবু। তো আমি বললাম যে না আঙ্কেল, এমনি ব্যথা লাগছিল, ফুলে গেছে। উনি আমার দিকে মুচকি একটা হাসিতে বললো আচ্ছা ঠিক আছে। আমার অ্যান্সার দিল না। আমি আরো মানে ভয় পেয়ে জানালার সাইডে তাকাইলাম, আমার জানালার সাইডে সিট ছিল, আমি জানালার সাইডে তাকাইলাম। তো ওনার দিকে তাকাইতে সাহস পাচ্ছি না। আমি কিছুক্ষণ জানার দিকে তাকানোর পরে মাথাটা নিচু করে আবার একটু চোখ বুঝছি। আমি চোখ বন্ধ করার পরে সিরাজগঞ্জ যখন ফুড ভিলেজে পৌঁছায় বাসটা, তখন 20 মিনিটের যাত্রী বিরতি দেয়। তখন বাস থেকে আমি নামছি, ওই লোকটা আমার সাথে নামলো। তো আমি বাস থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে গেলাম, ফুড ভিলেজের রেস্টুরেন্টের দিকে। আর ওই আমরা লোকটা, কোনো জায়গায় নাম বলবো না প্লিজ। হ্যাঁ, ওকে আমরা কোথায় নেমেছি, কোন জায়গা, এটা বলবো না। ওকে আমি তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম, ওই লোকটা রোডের অপোজিটে, আর একটা ওইখানে চাটা বিক্রি হতো, চা বিস্কিট এগুলো বিক্রি হতো, উনি রোডের অপোজিটে গেল, আমি দেখতে পারলাম উনি অপোজিটে যাচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে এসে বসলাম, তখন 20 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, তো বাস ছেড়ে দিবে। ওই লোকটা এখন আসেনি, আমার পাশে যে সিটে যে বসেছিল উনি এখন আসেনি। তো আমি সুপারভাইজারকে ডাক দিয়ে বললাম, মামা এই যে আমার পাশে যে একজন বসেছিল উনি তো এখন আসেনি, বাস ছেড়ে দিচ্ছেন। তো উনি একটা খাতা দেখে বললো, না বাসে তো 28 জনই ছিল, এখন 28 জনই আছে, কোনো প্রবলেম নাই, আপনার পাশে ফাঁকা ছিল মামা, আপনার পাশে কেউ বসে নাই। আমি হতবাক হয়ে গেছি। তো আমি এটা নিয়ে কথা না বাড়াই আমি চলে গেছি। আমার বাড়িতে পৌঁছাইতে 12টা বাজে। আমি বাড়িতে যাই নাই, আমার ফুফা মারা গেছে যেহেতু, আমি ফুফার বাড়িতেই গেছি। তো ফুফার বাড়িতে যাওয়ার পর এখানে নামছি, আমি কাউকে কিছু বলি না এর মধ্যে, যেহেতু মানে একটা মানুষ মারা গেছে, অনেক কান্নাকাটি, আমি এর মধ্যে আর কাউকে কিছু জানাই নাই। আমি জানাজা হয়েছে, যথারীতি জানাজা হওয়ার পরে আমার বাবা মা আমি বাড়িতে চলে আসছি। আমার ভাই আছে, ভাবি আছে, উনি থেকে গেছে ওই বাড়িতে। আমি আমার বাবা মা চলে আসছি বাড়িতে। আমার গ্রামের বাড়িটা হলো এখানে আমার গ্রামের যে বাড়িটা ওইটা বর্ণনা দিই আমি। আমার গ্রামের বাড়িতে 3টা ঘর আছে, একটাতে বাবা মা থাকে, একটাতে ভাই আর ভাবি থাকে, একটাতে আমি থাকি। আমি যেহেতু ঢাকায় পড়াশোনা করি, ওই আমার রুমে কেউ থাকে না, তো আমার রুমটা ফাঁকাই থাকে। তো আমি আসছি এখন ওই রাতে আমি থাকবো। তো আমার রুমটার পেছনে হলো বাঁশঝাড়, মানে টিনের ঘর, বাঁশঝাড়, আর এমনকি মানে বাঁশের যে অনেক ঢালপালাগুলো হয়তো টিনের মধ্যে ঢুকে গেছে আমার রুমের মধ্যে। তো এরকম পাশে হলো আমার বাঁশঝাড়ের নিচে পুকুর, এখানে আমাদের মাছ চাষ করা হয়। তো আর পুকুরের ওই সাইডে কোনো বাড়ি নেই, মানে পুরোটা ক্ষেত, এবং এখানে জমি জমা, এখানে চাষ করা হয়, ওখানে আর কোনো বাড়ি ঘর নেই। তো আমি রুমে চলে আসছি। গ্রামের বাড়ি যেহেতু 8টা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সবাই, আমিও খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়ছি। আমি ভয় পাচ্ছিলাম একা শুইতে, আমার সাথে এত কিছু হয়েছে কিন্তু কাউকে কিছু বলেও সাহস পাচ্ছিলাম না, কারণ বাড়িতে সবার মন খারাপ। আমি শুয়ে পড়ছি, আমি জার্নি করছি, মরাবাড়িতে ছিলাম, আমি লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি। তো কিছুক্ষণ শোয়ার পরে আমি হঠাৎ মানে কতক্ষণ ঘুমাইছি মনে নেই, আমি হঠাৎ আমি ফিল করলাম যে আমার টিনের চালের উপর পাখি, যেমন অনেকগুলা পাখি উড়ে এসে বসলে পারে, যেমন হয় উড়ে এসে বসলে আর উঠলে, মানে
উড়ে এসে বসতেছে, উড়ে চলে যাচ্ছে, মানে ওই নখের ঘষা লাগছে, টিনের সাথে একটা ঝকঝক শব্দ হচ্ছে, আমি এটা ফিল করলাম। তো আমি কত বাজে আমি দেখার জন্য ফোনটাতে, আমি বালিশের নিচে ফোনটা রাখছিলাম, ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে আছে, চার্জারটা ঢাকায় ফেলে আসছি, চার্জারটা আনার কথা মনে নাই, রুমের ঘড়িও নষ্ট, আমি লাইটটা দিলাম, লাইটটা দেওয়ার পরে আমি এসে শুইলাম, সাউন্ডটা বন্ধ হইলো, মানে টিনের উপর যে সাউন্ডটা হচ্ছিল ওটা বন্ধ হইলো, কিন্তু আমি ঘুমাইতে পারতেছিলাম না, অনেকক্ষণ জেগেছিলাম, আশেপাশে তাকাতুকি করতেছিলাম, হঠাৎ করে ঘুমাইছে গেছি আমি। ঘুমানোর পরে আমি কতক্ষণ ঘুমাইছি আবার সেটাও খেয়াল নাই। আমি ঘুমানোর পরে হঠাৎ আমি ঘুমের মধ্যে আমি শুনতে পারতেছিলাম যে আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, ওই পুকুরে মাছ মারতেছে, যে অনেকগুলা জেলে হয়তো কথা বলতেছে, মাছ মারতেছে। তো আমি বেড থেকে উঠি, লাইটটা জ্বালানো ছিল, বেড থেকে উঠি, ওঠার পর আমি আমার জানালা খুললে পরেই পুকুরটা দেখা যায়। তো আমি জানালাটা খুলে পুকুরের দিকে দেখি পাঁচটা জেলে মাছ মারতেছে, মানে জ্যোৎস্নার আলো একটু বোঝা যাচ্ছে যে মাছ মারতেছে, এখনো জালটা ঠিক করতেছে, এখনো পানিতে নামে নাই। তো আমি হাত দিয়ে ইশারা করে একটা জেলেকে ডাকছি, আমার জানালা দিয়ে দেখা যায়। তো জেলে আমি বললাম আব্বু কই, আমি তখন ভাবলাম আব্বু বলে তোমার আব্বু আছে, আমি বললাম ঠিক আছে, আমি আসতেছি, আমাকে বললো তুমি একটা লুঙ্গি নিয়ে চলে আসো। আমি অবাক হই নাই, কারণ আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, আর যেদিন মাছ মারা হবে ওই দিন, তার 2-3 দিন আগে জেলেদেরকে বলে রাখা হয় তোমরা এসে মাছ মারবা, যেহেতু একদম আজানের আগে মাছ শেষ করে বাজারে পাঠানো হয় মাছ। তো আমি অবাক হই না, ভাবলাম তাহলে কিছুক্ষণ পর আজান দিবে, আর ভয়ের কোনো কারণ নেই, আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু ভয়ের কোনো কারণ নেই, আমি একটা হাফ প্যান্ট জাতীয় একটা পোশাক নিয়ে আমি পুকুরে যাব। আমি পুকুরে ওইখানে গেছি, পুকুরে যাওয়ার পর দেখি আমার আব্বু নাই, তো 5 জন জেলে যাচ্ছে। আমি বললাম যে আব্বু কই, তো বলছে আব্বু তোমার ভাইকে ডাকতে গেছে, তোমার চাচাতো ভাইকে ডাকতে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে এই ঘটনা যেহেতু 1 মাস আগের, ওই সময় আমাদের এলাকায় সরিষা চাষ করা হচ্ছে, আমাদেরও সরিষা চাষ করা হয়, আমাদের অনেকটুকু জমিতেই সরিষা চাষ করা হয়। তো এই সরিষা চাষ করার কাটা হচ্ছে, ওই সময়টা সরিষা কাটা হচ্ছে। তো সরিষা কাটার আমাদের জমি যেহেতু বাড়ি থেকে একটু দূরে, তো সরিষা কাটা হচ্ছে ওই সময়টা, সরিষা কাটার পরে সরিষা ছাড়ানো হয়, ছাড়ানোর পর থেকে বস্তায় ভরে তারপর ফসলটা বাড়িতে আনা হয় শুধু। তো এই সময় পর্যন্ত ওই সরিষাটা ওইখানে থাকে, ফসলটা পাহারা দেওয়ার জন্য প্রতিটা জমিতে 2-3 জন করে রাতে পাহারা দেয়, একটা ছন্নের জাতীয় ঘর বানায়, ওখানে থাকে পাহারা দেয়, ফসলটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সময়টাতে ওই আমার চাচাতো ভাই আছে, আমাদের সরিষা যেহেতু কাটা হচ্ছিল ওইখানে পাহারা দিচ্ছে। ওই জেলেগুলো আমার বললো যে তোমার বাবা ওই তোমার ভাইকে রিফাতকে ডাকতে গেছে, আমার ভাইয়ের নাম রিফাত, তো রিফাতকে ডাকতে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আব্বু আসুক, তারপর আমি রুম থেকে বেরোই। আমি চলে যাচ্ছিলাম, আমি যেই মাথাটা ঘুরাইছি চলে যাচ্ছিলাম, সেই সময় একটা জেলে আমার সাথে কথা বলতেছে, বাকি কেউ আমার সাথে কথা বলতেছে না, বাকি সবগুলা জেলে আমার দিকে শুধু তাকাইছে মাঝে মধ্যে, আর কেউ কথা বলতেছে না আমার সাথে। একটা জেলে কথা বলতেছে, সে বলছে তোমার বাবা তো অনেকক্ষণ হলো গেছে ওইখানে, তো কোনো যেহেতু আবার ক্ষেতের মধ্যে কিছু দূর 10 মিনিট হাঁটলে পারে শ্মশান ঘাট পড়ে, শ্মশান ঘাটের নিচে একটা খাল আছে, খালের ওইখানে শ্মশান ঘাট, বট গাছের নিচে শ্মশান ঘাট, হিন্দুদের লাশ পুরানো হয় ওখানে। তো বলছে তোমার বাবা তো অনেকক্ষণ গেছে ওইখানে, কোনো প্রবলেম হলো না তো? তো আমি বললাম ঠিক আছে, বাবা কি একা গেছে? বলে না, আরেকজন জেলে ছিল, ওনাকে সাথে নিয়ে গেছে তোমার ভাইকে ডাকতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলেন একটু আগায়ে যাই, দেখি কোনো প্রবলেম হয়েছে নাকি আমার আব্বুর। তো বলছে ঠিক আছে চলো যাই তাহলে। তো একটা জেলে আমার সাথে আসতেছিল, আমার বললো হারিকেন ছিল ওনাদের কাছে, তো হারিকেন নিয়ে আমি আগাচ্ছিলাম, ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম যে দেখি আমার আব্বুর কোনো প্রবলেম হয়েছে নাকি। তো কিছু দূর হাঁটতেছি, উনি আমার সাথে কোনো কথা বলতেছে না, যে জেলেটা আমার সাথে আছে। আমি আগে যাচ্ছিলাম, উনি আমার পিছনে ছিল, ক্ষেতের মধ্যে পুরো অন্ধকার, ওনার হাতে যাচ্ছে একটা হারিকেন। তো আমি হাঁটতেছি, আর পিছন দিকে আমার মনে হচ্ছে যে একটা জেলে না, অনেকগুলা জেলে হাঁটতেছে, মানে জেলে বলতে অনেকগুলো মানুষ হাঁটতেছে আমার পিছনে। আমি ফিল করছিলাম একজন মানুষ না, অনেকজন মানুষ হাঁটতেছে। আমি পিছনে যখন তাকাই দেখি যে একটা মানুষই হাঁটতেছে আমার সাথে হারিকেন হাতে নিয়ে। তো আমি কিছুক্ষণ কথা না বলে ওনাকে বলি যে আচ্ছা ভাইয়া আপনার বাসা কোথায়? আমি থাকি না এখানে, আমি চিনলাম না, আপনার বাসা কোথায়? উনি আমাকে হঠাৎ করে বলল যে আমার বাসা মিরপুর। তো আমি চিন্তা করলাম যে এখানে গ্রামে জেলে ওনার বাড়ি মিরপুর কেমনে হয়? তো আমি পিছনে তাকাইছি, দেখি যে পিছনে কেউ নাই। আমি প্রচন্ড আকারে ভয় পাইছি, আমি এত ভয় পাইছি আমি এখানে আমার একদম গাও শিউরায় উঠছে। তো আমি পিছনে তাকাই দেখি যে কোনো হারিকেন নাই, কোনো জেলে নাই। তখন আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো, আমি কোন সাইডে যাবো। অনেক দূর হেঁটে চলে আসছি ক্ষেতের মধ্যে, আমি কোন সাইডে যাব, আমি ডানে বামে কোথায় কিচ্ছু বুঝতেছি না, আমি কোন দিকে যাব। আমি হতবাক হয়ে গেছি। কিছুক্ষণ আমি দাঁড়া থাকার পরে আমার কি মনে হচ্ছে, আমার মনের মধ্যে কি হলো আমি জানি না, আমি সামনের দিকে হাঁটতে থাকি। আমি সামনের দিকে হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমি যে সরিষার ক্ষেতের আমি যেখান থেকে হাঁটতেছি ওইখানেও সরিষার ক্ষেত, পাকা সরিষা। তো শব্দ হচ্ছে কিছুটা, আমি নিজে বুঝতেছি
শব্দ হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা খাল আছে আমি আগেই বলছি যে ওই খালটার ওই পাশেই একটা বট গাছের নিচে শ্মশান ঘাটটা কিছু আমি দেখলাম যে আমার কিছুটা দূরেই ওই খালটা আছে, ওই খালটা ক্যানেল জাতীয় আর কি। তো আমি ওখানে হাঁটতেছি, ক্ষেতের মধ্যেই আছি, আমি সামনের দিকে তাকায় হাঁটতেছি, আমি দেখলাম যে খালের অপোজিটে, খালের ওই সাইডে ওই তান্ত্রিকটাকে আমি দেখতে পারলাম, যে তান্ত্রিকটাকে আমি স্বপ্নে দেখছিলাম আমি। তারপর আমার পাশে ছিটে বসছিল বাসের সিটে, আমি তান্ত্রিকটা আমার দিকে উনি যে ড্রেসে দেখছিলাম স্বপ্নের মধ্যে, উনি ওই অবস্থাতেই দাঁড়ায় আছে আমার দিকে, মানে আমি জ্যোৎস্নার মধ্যে দেখতেছিলাম যে ওনার হাতে আমার দিকে তাকায় আছে খুব রেগে। তো আমি ওখানে দাঁড়ায় গেছি, আমি নড়তে পারতেছিলাম না, আমার একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি নড়তে পারতেছি না। উনি আমার থেকে অনেকটা দূরে, যেহেতু খালটা ক্যানেলটার পারে তার কিছুটা রাস্তা অনেকটুকু দূরে। তো আমি দেখতে পেলাম যে এক পলকের মধ্যে একদম চোখ পলক একদম এক পলকের মধ্যে উনি আমার সামনে চলে আসছে। ওই তান্ত্রিকটা উনি মানে পুরা শরীর মানে কালো, চোখ দুটা ভয়ঙ্কর, মানে জট পাকানো চুল, আমি ওনার সামনে, আমি দেখতে পেলাম আমার সামনে চলে আসছে, কিছু একদম আমার এক হাত সামনেও না, একদম কাছে। তো উনি এসে আমার সরাসরি খপ করে আমার হাতটা ধরে ফেলছে। তো আমি নড়তে পারতেছিলাম না, উনি আমাকে একটা ধাক্কা দিছে, হাতটা ধরে একটা ধাক্কা দিছে। আমি ক্ষেতের মানে মধ্যে শুয়ে পড়ছি, একদম আমি যে আল দিয়ে মানে হাঁটতেছিলাম ওইখানে শুয়ে পড়ছি, উনি আমার বুকের উপর বসছে। তো আমি ফিল করলাম যে উনি আমার বুকের উপর বসছে, যে একটা মানুষ বসলে তো একটা ওজন আমার বুকের উপর পড়বে, আমি কোনো ওজন ফিল করতেছিলাম না। আমি দেখতে পারতেছি যে ওই তান্ত্রিকটা আমার বুকের উপর বসছে, কিন্তু আমি কোনো ওজন ফিল করতেছি না। উনি আমার বুকের উপর বসে আমাকে বলছে যে এখন তো আমি শাস্তিটা দিব, তোকে বলছিলাম এই শাস্তিটা তোকে পেতে হবে, তুই আজকে তো শাস্তিটা দিব। উনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে মাথাটা লাগাই আমার পাটা ধরছে, উনি উঠছে, দাঁড়ানোর পর উনি আমার পাটা ধরে টানে খালের দিকে নিয়ে যাচ্ছে। খালের ওইখানে কাদা আছে, মোটামুটি খালের ওইখানে কাদা আছে, আমার ওই কাদা বরাবর নিয়ে যাচ্ছে। আমি আটকাইতে পারছিলাম না, অনেকে মানে প্রোটেক্ট করতে পারতেছিলাম না, আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি ঘষ্টানোর পরে আমাকে যখন উনি খালের মধ্যে নামছে, আমার পাটা খালের মধ্যে চলে গেছে, আমার বডিটা এখনো খালে পৌঁছায় নাই। আমি খালের মাথার উপর একটা খুঁটা গাড়া ছিল, হয়তো যখন ওখানে কুরুটুরু বাঁধা হইতো খুঁটাটা উঠানো হয়নি, আমি খুঁটাটা ধরছি, খুঁটাটা অনেক মজবুত ছিল, আমি খুঁটাটা ধরছি, আমাকে টানতেছে, আমি খুঁটাটা ধরে আসি। তো ওরা আমাকে নিতে পারতেছে না, এখন টানতেছে। তো আমি সামনের দিকে তাকাইছি, দেখি যে আমার ভাই, যার কথা বললাম রিফাত, ও ওই পাহারা দিচ্ছিল, হয়তো আমার সরিষা ক্ষেতের জমিটা ওই পাহারা দিচ্ছিল, ও আমার দিকে দৌড়ে আসতেছে। তো আমি হাতটা তুলে যাচ্ছি, ইশারা করছি আমি এখানে। তো আমার কাছে আসছে, আমি পিছনে তাকাই, দেখি যে ওই তান্ত্রিকটা আস্তে আস্তে একদম গর্তের মধ্যে ঢুকে কাদার মধ্যে ঢুকে গেল। আমি আর কিছু না, আমার এইটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে আমার কিছু মনে নাই। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে বেডের উপরে। আমি ঘুম থেকে উঠে আমার ভাইকে, চাচাতো ওই ভাইটাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে কেমনে দেখলা? আমি ওইখানে, তুমি তো ছিলা, তুমি পাহারা দিচ্ছিলা ওই ঘরের মধ্যে, তুমি কেমনে জানতে পারলা যে আমি এখানে আসছি, আমি একটা বিপদে পড়ছি? ও আমাকে বললো যে তখন আমি যখন পাস করতেছিলাম ওই জায়গাটা, আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমি পাকা জমির মধ্যে দিয়ে হাঁটতেছিলাম, আর সরিষার ক্ষেত, একটু শব্দ হচ্ছিল, উনি চোর ভেবে হয়তো চোর টোর ভাবছে, আমার বেরোইছে দেখার জন্য ফসল চুরি হচ্ছে নাকি। উনি বের হওয়ার পর আমাকে দেখছে দূর থেকে, তো আমাকে তখনই ফলো করতে করতে যখন ওই তান্ত্রিকটা আমাকে শোয়াই ফেলছিল, তখন আবার আমাকে হারাই ফেলছে। কিন্তু উনি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর খালের ওইখানে যখন আসছে, তখন আবার দেখতে পাচ্ছে আমাকে টান দিয়ে অলরেডি নিয়ে যাচ্ছে। আমার ওই ভাইও দেখছে যে আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি সবকিছু আমার বাবাকে বললাম। পরে আমি এলাকার মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে নিয়ে গেল ওনাকে নিয়ে যাওয়ার কাছে আমি সবকিছু একদম A to Z সবকিছু ওনাকে খুলে বললাম। ইমাম সাহেব বললো যে তুমি যে কাজটা করছিলা, যে তুমি মিরপুরে যে চিড়িয়াখানার মধ্যে তুমি যে কাগজটা পুরাইছিলা, ওইটা একজনকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল ওই কাজটা। তুমি এটা পুরাইছোর জন্য তোমার ওই তান্ত্রিকটা যে কাজটা করছে, সে তোমার ক্ষতি করার জন্য জিনগুলা পাঠাইছে, জেলেগুলা তোমাদের ওইখানে যে তোমার মাছের ওইখানে ছিল, তোমার পুকুরের ওইখানে, ওরা আসলে জেলে ছিল না, ওরা সবগুলোই খারাপ জিন ছিল, মানে আমার পরিকল্পনা করে আমার একটা ক্ষতি করার জন্য সবকিছু করছে। পরে সবকিছু শোনার পরে ইমাম সাহেব আমার একটা তাবিজ দিল, একটা পানি পরে আমার পানি টানি পরে দিল, আমি বলে খাইলাম। আমি মোটামুটি এখন সুস্থ আছি। তার পরের দিন আমি ঢাকা চলে আসছি। এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এটা হলো আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ। চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম তিতাস কুমার অব্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। তো ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না, সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো
তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাই ওখানে। তো বর্ষার মৌসুম তখন, বর্ষার মৌসুম বলতে গ্রীষ্মের শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম বর্ষার শুরুতে আর কি, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে। আমার আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চ একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাও তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তোবা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতেই মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম ওইখানে 3 রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, দেন একটা ব্রিজও আছে। আমি ছোটবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তোবা। আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো। তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি, দেন বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে। কাকু মাছ ধরছে আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি, কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না। তো আনুমানিক টাইম। তো মাছ ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি, চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। তো কিছু দূর এগিয়ে আমার গ্রাম থেকে কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাসেল ভাই, একটা শ্মশান আছে আমাদের, যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ওইখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে। ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, দেন মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এইটা ওইটা করছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে কাকু, আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, তা মাছগুলা গেল কই? সেই শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সে মাছগুলা গেল কই? কাকু অবাক, কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে কাকু, হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে। আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি যে হয়তোবা মাছ থলেটা পড়ে গেছিল, মাছগুলো মনে হয় চলে গেছে। তো কাকু বলে, আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে, সমস্যা না, মাছ আমরা মারছি। তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, ধেয়ে আসে, ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম, কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, এখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনো আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ের যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত
ওখানে থাকতে পারিনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখতে যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বলল যে আমরা আর মাছ মারবো না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আসতে আসতে দেখছি যে আমার পায়ে কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম, কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বললো কই? তো দেখাইলাম ওখানে জায়গা, যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনো ফোলা আছে আমার পায়ের এখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে বাবা এই এই হয়েছে। বলছে তুই ঘুমা। আচ্ছা, আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি সকাল হইলো, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল তখন, ছুটি কেউ কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিক তার পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো সবাই বলছে আচ্ছা ঠিক আছে, তো অনেক আড্ডা হলো, তো এখন বাইরে যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টাই ছিলাম, ওইখানেই যে বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের পথ দিয়ে চলে গেল। আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি, দোস্ত এটা কি তুই যা দেখলে আমি কি সেটা দেখলাম? বলতেছে হ্যাঁ। বললাম আচ্ছা চল যাই, 3 জন হাত ধরে যাই। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে ওই বাঁশ বাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই, এটাই হলো আমার স্টোরি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না, এবং তারপরে আপনার ঘটনাটি আপনি শেয়ার করবেন। আপনার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনে আসবো। আমার নাম সোহান। জি। আমি এবার যে আমার যে স্টোরিটা বলবো সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার গ্রাম ওই গ্রামেরই ঘটনা। ওইটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনা এই ঘটনাটা। তো এটা বর্ষার সিজন, বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। ওই মানে বাড়িটার যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে, হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো যে মাঝিরে ঠিক করছে, মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে, হয়তো তার চেয়েও বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই কবিরাজের কাছে, পাশের গ্রামে ওই খেতে যাইতে হয়। তো ওই দিন আবার মানে পানিতে অনেক বেশি ঢেউ। তো সবাই যখন ওইখান থেকে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুজন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টা যাওয়ার পরে, তো ওইখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে। আর যে বৃদ্ধ যে শুধু মাঝিরা থাকে সে বেরোতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়। তাদের লাশও পাওয়া যায় না। যে মাঝিরা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে, যেটা পরবর্তীতে এই লাশগুলা পাওয়া যায় 10 বা 12 দিন পরে লাশগুলা পাওয়া যায়, অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নওগাঁ গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না।
তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে একটা কেমন একটা একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে লাশগুলো পর্যন্ত এখনো পাওয়া যায়নি, উল্টে গেছে লাশগুলো, হয়তো থাকলে পরে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর 2 দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নওগাঁর কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিল, তো আস্তে আস্তে হয় গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টার বেশি, 11:30 12টা প্রায় বেজে গেছে। তো আসতেছে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা মানে একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়, ওই ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখানটাই ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান দিয়ে আসতেছে তো পাশে একটা আম গাছ আছে, তো দেখলো যে যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা, আর যার একটা বাচ্চা ছিল, তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের জামা, ওর মা বসে আছে, আমার আব্বু যখন আসতেছিল রাতে, দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলাকে ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে, যে এত রাতে আশেপাশে গ্রামের মানুষ, তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে ওই মহিলা ওইখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন। তো উনিও কোনো আনসার দেয় নাই, বলছে আমার আব্বুর নাম ধরে বলছে, ভাই আমার এক গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া টগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া টগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে, মহিলাটা এখানে এসে বসে আছে, মন টন খারাপ দেখলো আমার আব্বু। তো বললো যে পানি খাবা তুমি, এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মনটা খারাপ, তাই ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা তুমি, আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে, তো হাঁটার পরে কিছু দূর আমার বাড়িতে নিচু একটা, আমার বাড়িতে ওঠার একটা রাস্তা, ওই রাস্তার নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে, একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাইলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে যে দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঝগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাও, বাসায় নিয়ে আসো। রাত্রেবেলায় মহিলা বাইরে আছে, আমার আম্মু মানে অবাক হয়ে গেছে, কি বলে যে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানিতে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি চাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না এরকম হয়েছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল, রতনও ছিল, 2 দিনই মারা গেছে। তো বলছে চলো তার দেখি তো কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে নিচু জায়গাটার, ওখানে দেখে যে ওইখানে আসলে কেউ ছিল না। এটাই হলো রাসেল ভাইটা আমার স্টোরি। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি আছেন, যিনি তার ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। আমি শেখ নাহিদ হোসেন, ইসিবি মাটিকাটা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। ঘটনা শোনার আগে আমি একটা সাউন্ড করব আপনাদেরকে। না, আপনি আপনার ঘটনা আপনাদেরকে জানেন। বলতে হবে যে এই সাউন্ড অ্যাকচুয়ালি কিসের। যাই হোক, আমি আমার গল্পে যাই। 2002 সাল, এসএসসি রেজাল্ট দিছে, আমরা সবাই বন্ধুরা বসে আড্ডা দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিকনিক করব। পিকনিক করার জন্য সব বন্ধুরা আমাদের যা যা ছিল ক্যাপাসিটি, সেই অনুপাতে আমরা সব চাঁদা উঠে একসাথে করি, এবং আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়। সবকিছু অ্যারেঞ্জ করতে করতে রাত 10টা বেজে যায়। এখন আমরা কি করি, যে যার মতো ভাগ হয়ে যায়, কেউ হাঁড়ি পাতিল আনতে কালেক্ট করি, কেউ কাঠ আনতে, কেউ বিছানা আনতে। আপনি মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল এগুলো আনতে আমরা যে যার মতো আমাদের মতো করে যাই। এর ভিতরে আমি আমার গ্রাম থেকে যেহেতু দূরে, সেহেতু আমাকে আমার একটা বন্ধুর সাথেই দেওয়া হয়। আমি আমার বন্ধুর সাথে গিয়ে তার বাসার সামনে গিয়ে ওয়েট করি। সে বাসার ভিতরে যাই যে সরঞ্জামগুলো আনার জন্যে। এমন সময় আমি পাশেই দেখি বেশ কিছু কাঠ। তা আমি ফ্রেন্ডদের কাছে আসলে নিজের ক্রেডিট নেওয়ার জন্য আমি ওই কাঠগুলো ভাঙতে থাকি। বেশ কিছু কাঠ ভাঙতে ভাঙতে আমি হঠাৎ একটা গর্তের ভিতরে পড়ে যাই।
গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি এই কাঠগুলা, যেহেতু আমি সহ কাঠগুলা পড়ে যায়, সেহেতু আমি ওই গর্তের ভিতর থেকে কাঠগুলারে আবার সুন্দর করে কালেক্ট করি। আর আমাদের ওদিকে কি হয় যে এটা হচ্ছে সাতক্ষীরার ঘটনা। হ্যাঁ, আমাদের ওদিকে মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি হয়। মাটির দেয়াল করতে গেলে পাশে কোথাও একটা জমি থেকে মাটি খুঁড়ে দেন ওইখান থেকে আপনার দেয়াল তৈরি হয়। আমি ভাবছি যে ওইটাও কোনো একটা গর্ত যেটার ভিতরে আমি পড়ে গেছি। সো আমি ওইখান থেকে বাঁশ বা কিছু কাঠ কালেক্ট করে, আমার ফ্রেন্ডও দেন ব্যাক করে, আমরা একসাথে চলে আসি। চলে এসে যখন আমরা মাঠে কাঠগুলো রাখি, তখন দেখা যায় যে কাঠগুলোর সাথে একটা হাড়, একটা লাশের পায়ের হাড়। তো ওই ভিতর থেকে আমার এক ফ্রেন্ড ছিল হিন্দু, সে ওই জিনিসটাকে কোনো গুরুত্ব না দিয়ে হাড়টাকে ফেলে দেয়, একটু দূরে ফেলে দেয়। দেন আমরা পিকনিক করি, সবকিছু কমপ্লিট করি। 1-2 দিন যাইতে পারে না, আমি প্রায় স্বপ্নে দেখতে থাকি যে আমার একটা পা আঘাতগ্রস্ত হচ্ছে, বা ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, বা আমি সাইকেল চালাইতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, মানে এগুলো আমি স্বপ্নে দেখতে থাকি। তো এগুলো আমাকে খুব ভয়, মানে খুবই ভয়ের ভিতরে রাখে। দেন আমি আমার আম্মার সাথে পুরো ঘটনা শেয়ার করি যে আম্মা, এই ব্যাপার আমি স্বপ্নের ভিতরে বারবার দেখতেছি যে আমার একটা পা ভেঙে যাচ্ছে বারবার। তো আমার আম্মা বলল, তুমি এক কাজ করো, একটা হুজুরের সাথে এটা পরামর্শ কর। তখন আমি আমার পাশে নলতাতে একটা বড় মাজার আছে আমাদের, খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব, ওনার মাজারের ওইখানে খাদেমের কাছে যাই, গিয়ে পুরো বিষয়টা বলি যে আমি স্বপ্নের মাধ্যমে এইগুলো দেখতেছি। তখন উনি আমাকে বলে যে তুমি কোনো মুরব্বী বা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির কোনো একটা ক্ষতি করছো, তাকে পায়ে হয়তো কোনোভাবে কিভাবে হোক তুমি আঘাতগ্রস্ত করছো, বা তাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছো যে সে এইটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে। তুমি একটু মনে করে দেখো তো কি করছো। দেন আমি সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওনাকে বললাম যে আমরা এই যে কিছুদিন আগে পিকনিক করার সময় দেন আমি একটা কবর থেকে কাঠ উঠাইতে গিয়ে একটা হাড় উঠাই ফেলছি। তখন উনি বিষয়টা বুঝতে পারে, উনি বলছে যে তুমি এক কাজ করো, ওই হাড়টা খুঁজে ওই কবরটাতে আবার রেখে এসো। দেন আমি খুব কষ্ট করে যাই, গিয়ে ওই জঙ্গলের ভিতরে যেখানে আমার ফ্রেন্ড হাড়টাকে চেলে ফেলছিল, আমি সেইখানে গিয়ে হাড়টা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে হাড়টা পাই, এবং দেখি কুকুর হাড়গুলো চিবায়ে চিবায়ে বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। তারপরেও আমি হাড়টা খুব যত্ন সহকারে নিয়ে দেন ওই কবরের ভিতরে রেখে আসি। কিছুদিন পরে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়, এবং আমার একটা পায়ের অনেক জায়গাতে ক্ষত হয়, যেখান থেকে কেটে যায়, এবং 3টা সেলাইও দিতে হয় আমার বা পায়ে। হ্যাঁ, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুব্রত পাল প্রীতম, এসেছি ধানমন্ডি থেকে। ওয়ালাইকুম আসসালাম। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো শুরু করছি আমার ঘটনা। তো রাসেল ভাই, আমি যখন খুব ছোট ছিলাম, তো আমার বয়স যখন 7 মাস ছিল, তো আমার খুব জ্বর হয়। তো যেই জ্বরে আমি মানে প্রায় 20 দিন যাবত আমার জ্বরটা ছিল, এবং এক রাত্রে আমার মা, আমার দিদা এবং আমার দাদু, আমার বাবা সবাই মিলে এক রাত্রে 10টা ডাক্তারের কাছে গিয়েছিল, এবং প্রত্যেকটা ডাক্তারই কোনো সলিউশন পাচ্ছিল না এবং রোগ ধরতে পারছিল না, এবং সবাই ধরে নিয়েছিল যে আমি আর বেশি দিন বাঁচবো না, এবং সবাই বলছিল যে আমি নাকি মারা যাব। তো এভাবে চলার পরে আমার মা এক পর্যায়ে হতাশ হয়ে যায় এবং ভেবে নেয় যে আমি আর বাঁচবো না। তো আমার মা আমাকে চেলে ফেলে দেয়, এবং সেই পর্যায়ে আমার দিদা আমাকে কোলে তুলে নেয়, এবং তারপরে আমার দিদা আমাকে নিয়ে বলে যে তুই চিন্তা করিস না, আমি দেখছি। তোমার দিদা তারপরে একটা কবিরাজের কাছে আমাকে নিয়ে যায়, এবং বুঝতে পারে যে এটা ডাক্তারের দ্বারা সম্ভব না, এটা কবিরাজের দ্বারা যদি কোনো সমাধান থাকে তাহলে কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমেই করতে হবে। তো আমার মা আর দিদা তারা তান্ত্রিকের কাছে যায়, একজন সাধুর কাছে যায়, যে আমাকে তাদের কাছে নিয়ে সবকিছু খুলে বলে যে এরকম আমার জ্বর, আমার শরীর সুস্থ হচ্ছে না। তো তান্ত্রিক বলে যে আমার মাথা থেকে চুল কেটে নিয়ে গেছে, একজন ব্ল্যাক ম্যাজিক করছে, এবং যার কারণে আমার হচ্ছে জ্বরটা আছে এবং এই জ্বরটা থাকবে, আর এর কোনো সমাধান তারা দিতে পারবে না। যদি কিছু সম্ভব হয় তাহলে তাদেরকে কাজ করতে হবে, যে তাদের যে বিভিন্ন প্রক্রিয়া থাকে সে প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তো যেই কথা সেই কাজ,
আমাকে আমার দিদা এবং আমার মা এক মঙ্গলবারে অমাবস্যার দিনে তাদের কাছে নিয়ে যায় এবং তারপরে আমাকে একটা মাদুলি দেয় এবং পানি পড়া দেয়, যে পানি পড়া বলে যে প্রতিদিন খেতে এবং আমাকে চোখে চোখে রাখতে বলে, বিশেষ করে রাতের বেলা যেন আমাকে আঁচলের সাথে আমার জামাটা বেঁধে রাখা হয়, আমি যাতে কোথাও যেতে না পারি সেজন্য। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন, আমি সুস্থ থাকি। এরপরে যখন আমার বয়স 10 বছর, তো তখন থেকে রাসেল ভাই প্রবলেমটা আবার শুরু হয়। প্রবলেম হচ্ছে আমি রাতের বেলায় ঘুমাতে পারি না। প্রত্যেকদিন রাত্রে আমি যখন ঘুমাতে যাই তো হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলেই আমি দেখি আমার পাশে দুইটা লম্বা একটা মানুষ, পাঞ্জাবি পরা এবং তাদের বিভৎস চেহারা, এবং তারা আমার দুই পাশে ঘিরে থাকে। কখনো কখনো আমাকে মারতে যায়, আমার গলা টিপে ধরতে যায়, আমাকে বিভিন্নভাবে ভয় দেখায় এবং বলে যে তুই বাঁচবি না, তোকে আমরা নিতে এসেছি, তুই এই পৃথিবীতে থাকতে পারবি না, তোকে আমরা মেরেই ফেলবো। তো যখন আমি চিৎকার করি আমার বাবা মা চলে আসে এবং তাদেরকে যখন বলি এই কথা, তারা ফার্স্টে বলে যে না ঠিক আছে, তুই হয়তো স্বপ্ন দেখছিস, এটা ভুলে যা। তো এইভাবে চলতে থাকে। হঠাৎ করে 2017 সালের ডিসেম্বর মাসে আমি শুয়েছিলাম রুমের ভিতরে, তো হঠাৎ করে দেখি আমার জানলার বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছে। তো আমি ফার্স্টে অবাক হলাম যে আমার বাবা এত রাত্রে জানলার বাইরে কি করছে, বাসার বাইরে কি করছে। তো বাবার চেহারাটা একেবারে অন্যরকম ছিল, তার চোখটা জল জল করছিল আগুনের মতন, যেটা দেখে আমি সত্যি রাসেল ভাই এত পরিমাণে ভয় পাই যে আমি কোনো কথা বলার মতন অবস্থাতে থাকি না। তো বাবা আমাকে ইশারা করে ডাকতে থাকে জানালার দিকে আসার জন্য। তো আমি জানালার দিকে যাইতে থাকি এবং হঠাৎ করে দেখে আমার পিছন থেকে আমার বাবা আমাকে ডাক দেয়, এবং তার ডাকটা শুনে আমি যখন পিছনে তাকাই আমি দেখি আমার বাবা আমার পিছনে। তখন আমি বাবাকে বলি, বাবা তুমি কি বাইরে গেছিলে? তো বলে যে কই না তো, তুই তো দেখছিস যে জানলার দিকে চলে যাচ্ছিলি, তার জন্য তোকে ডাকলাম, আর তুই তো আরেকটু পর হলেই তুই তো ঘরে বাইরে চলে যেতিস। আমি বললাম যে তুমি বাইরে যাওনি, আমি তো তোমাকে এইমাত্র দেখলাম যে তুমি আমাকে ডাকছো। তো বাবা বলে যে না, তুই কি পাগল হয়েছিস, আমি তো এই রুমে শুয়ে আছি আর তারপরেই তো তোকে ডাকছি। তো আমি অনেক ভয় পাই। তারপরে বাবা আমাকে একটু ঝাড়ফুঁক করে, কিছু মন্ত্রতন্ত্র পড়ে দেয় এবং আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তো এইভাবে চলার পরে হঠাৎ করে আমার বেশ কিছুদিন পরে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো তখন হচ্ছে ক্লাস 8-এ যখন পড়তাম তখন হচ্ছে আমার একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে আমি একদিন একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আম গাছের নিচে। তো হঠাৎ করে গাছে উঠে পাকা আম থাকে, সে পাকা আম পাড়ছিলাম। তো হঠাৎ করে গাছ থেকে আমি পড়ে যাই, এবং পড়ে যাওয়ার পরে আমার আর কিছু মনে থাকে না। তো পরে যেগুলো শুনতে পারি যে আমার ওই গাছ থেকে পড়ার পর নাকি অস্বাভাবিক রকমের আচরণ শুরু হয়, যেমন আমার ভয়েস পরিবর্তন হয়ে যায়, আমার মেয়েলি কণ্ঠ থাকে, কারোর সাথে ভালো করে কথা বলি না, কারোর সাথে ভালো করে মিশি না, নিজের মতো থাকি, প্রচন্ড রেগে যাই। আর খাওয়ার রাসেল ভাই এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে 5-6 জনের খাবার আমি নিজে খেয়ে ফেলছি। তো এরকম হওয়ার পরে সবাই আবার ভয় পেয়ে গেল এবং ভাবলো যে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। এবং মানুষকে খামচি মেরে দিতাম, তারপরে কামড়াতে যেতাম, বিভৎস এক অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়। তো তারপরে আমার মা আবার আমাকে দিদাকে খবর দেয় যে এরকম অবস্থা। তো আমাকে আবার সেটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তো তান্ত্রিকের কাছে যখন নিয়ে যাওয়া হয় আমাকে, তো তখন বলে যে আমার সাথে যে 2টা জিন আছে, খারাপ জিন, তো তারা আমাকে আসর করছে আর এবার আমাকে নিয়ে যাবে, কোনোভাবেই ছাড়বে না। তো আমার দিদা অনেক আকুতি মিনতি করে যে যেভাবেই হোক আমাকে সুস্থ করে তোলার জন্য, তাদের থেকে মুক্ত করার জন্য। তো তান্ত্রিক কিছুতেই রাজি হয় না, বলে যে এটা তার সাধ্যের বাইরে, যদি তার একজন তার থেকে বড় একজন সাধু আছে, তার যে গুরু, তার কাছে নিয়ে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, একদিন অমাবস্যার দিন মঙ্গলবার আমাকে নিয়ে যাওয়া হয়। আমার মা সেদিন সারাদিন খায় না এবং আমাকে বলে যে আমাকেও যেন খাইতে না দেওয়া হয়, প্রয়োজনে আমার হাতে দড়ি বেঁধে রাখতে, আর আমাকে কোনো কিছুই যেন খেতে না দেওয়া হয়। তো আমার মা ওরকম সারাদিন না খেয়ে আমাকে নিয়ে যায় এবং যাওয়ার পর একটা আম গাছ বেলগাছ তলাতে রাখা হয় আমাকে, এবং সেখানে সেই সাধু তান্ত্রিক থাকে, আমার মা থাকে আর আমার দিদা থাকে, আর আমাকে একটা জায়গায় বসানো হয়। তো বসানোর পরে সেই তান্ত্রিক বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে, যেটা পরে শুনতে পারি যে বিভিন্ন ধরনের আগুন দিয়ে, তারপরে হাড্ডি দিয়ে বিভিন্ন ধরনের মন্ত্র পড়তে থাকে। তো এক পর্যায়ে আমার যখন শোনা হয় যে আমাকে, যে কেন আমার সাথে এরকম করছে, তো তখন আমার ভিতরে যেই জিনটা থাকে সে বলে যে আমাকে নিয়ে যাবে এবং আমাকে কোনোভাবেই ছাড়বে না। এবং আমাকে ভালো লাগছিল যে যখন আমি একটা আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, তো তখন একটা পরী নাকি আমাকে দেখে অনেক পছন্দ হয়েছে এবং আমাকে নিয়ে যাবে।
তো তখন বলে যে না, তুই একে নিতে পারবি না, একে ছেড়ে দে, এবং তুই যদি একে না ছাড়িস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো তখন ওই জিনটা বলে যে না, আমি একে ছাড়বো না, তো আমি একে নিয়েই যাব। তো এইভাবে বলার পর তান্ত্রিক বিভিন্ন প্রক্রিয়া করার পরে এক পর্যায়ে জিনটা আমাকে ছাড়তে মানে বাধ্য হওয়ার একটা কথা দেয় যে হ্যাঁ ঠিক আছে, আমি একে ছেড়ে যাব, কিন্তু তার জন্য আমাকে হচ্ছে একটা ছাগল আর হচ্ছে কিছু মিষ্টি দিতে হবে। তো তারপরে আমার মা রাজি হয়ে যায় এবং সেই কথাতে বলে যে আচ্ছা ঠিক আছে, সেটাই করব। তারপরে সেই প্রক্রিয়া করা হয় এবং তার কিছুদিন যাবত পর থেকে আমার এই সমস্যাগুলো শেষ হতে থাকে। এবং একটা পর্যায়ে এসে যখন এখনো প্রায় প্রায় আমি দেখি যে আমার পাশে দুইটা মানুষ, ঘুমাতে গেলে দুইটা মানুষ দাঁড়িয়ে থাকে এবং আমাকে বিভিন্ন ভয় দেখায়। কিন্তু একটা জিন আছে ভাইয়া, যে আমি দেখি যে সবসময় দাঁড়িয়ে থাকে, যে ওই দুইজনকে প্রোটেস্ট করার জন্য। বিভিন্ন ধরনের ভয় যখন পাই তখনই দেখি ওই লোকটা এসে হাজির হয়। এবং এমন এমন সময় থাকে যে আমি ঘুমিয়ে আছি, প্রায় প্রায় আমি নিঃশ্বাস নিতে পারি না, দম নিতে পারি না, আমার হাত পা সবকিছু অবশ হয়ে যায়। এবং ঠিক সেই টাইমে ওই যে ভালো জিনটা থাকে সে এসে আমাকে সে পাশে দাঁড়ায় এবং বলে যে তোর কোনো ভয় নেই, তুই যতদিন বেঁচে থাকবি তোকে সবসময় আমি ছায়ার মতন আগলে রাখবো। তো রাসেল ভাই, এখন পর্যন্ত আমার সাথে এই ঘটনা ঘটছে। তো সবাইকে ধন্যবাদ, এই ছিল আমার স্টোরি। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। জি, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাইকে ধন্যবাদ যারা বুদ্ধমিমের সাথে আছেন। আমি পুরান ঢাকা থেকে আসছি, আমার নাম রনি খান। জি, আমার এই ঘটনাটা হচ্ছে কি আমার গ্রামের বাড়ি নিয়ে। আমার গ্রামের বাড়িটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়াতে। এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 30-35 বছর আগে এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতে হয় আমার দাদুর সাথে। তো আমার দাদু অনেক ফরেস্টগার লোক ছিল, উনি খুব ধার্মিকভাবে চলাফেরা করতো এবং নামাজ কালাম পড়তো সবসময়, এবং সবসময় খুব পর্দার সাথে থাকার চেষ্টা করতো। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে মানে ছোট ছোট অনেকগুলা ঘটনা হয়, তারপরে হচ্ছে গিয়ে এই আসল ঘটনাটা, সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট অনেকগুলা। যেরকম আমার দাদু হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি হচ্ছে গিয়ে উজু করার জন্য বাইরে যেতে হতো, পুকুরটা একটু দূরে ছিল ঘর থেকে। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে এটাতে একটু অভ্যস্ত ছিল, আর 2-1 দিন হচ্ছে যদি মানে কোনো কারণে যেতে না পারতো, এটা উনি পরে খুব আফসোস করতো। তো যার কারণে উনি সব সময় চেষ্টা করতো তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য। তো রাসেল ভাই, আমাদের হচ্ছে গিয়ে ঘর থেকে, গ্রামের বাড়িতে যে ঘর থেকে হচ্ছে গিয়ে বাথরুম এবং পুকুর একটু দূরে, এখানে 1-2 মিনিট সময় লাগে। তো এইখানে 1-2 মিনিট সময় লাগে। তো হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে হচ্ছে গিয়ে উঠছে। ওঠার পরে হচ্ছে উজু করার জন্য সে পুকুর ঘাটে যায়। গিয়ে হচ্ছে গিয়ে কিছু মানে অদ্ভুত শব্দ শুনে, মানে পুকুর থেকে যদি কেউ মাছ ধরে বা মাছ তুলে বা পানিতে অনেক মানুষ যদি একসাথে গোসল করে, এরকম শব্দ হচ্ছিল। তো ওনার হাতে সবসময় হচ্ছে গিয়ে হাতে লাঠি থাকতো এবং সাথে হেরিকেন থাকতো। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে হেরিকেনের আলোটা একটু উঁচু করে দেখে যে একজন মানুষ পানির নিচে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে 1-2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার উপরে আসতেছে। তো মনে হচ্ছে যে উনি কিছু একটা খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যাচ্ছে। তো উনি আল্লাহ রসুলের নাম নিয়ে উজু করে চলে আসে, উনি এগুলাতে ভয় পায় না, উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে গিয়ে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি হচ্ছে গিয়ে জানলা খোলা ছিল, ওনার নামাজের যে ঘর ওই পাশে জানলা খোলা ছিল। তো উনি দেখতেছে এরকম অদ্ভুতভাবে একটা লোক বা মানুষের মতো অবয়ব, বোঝা যাচ্ছে না ক্লিয়ার, একটু অন্ধকার ছিল, যে এইরকম গাছের উপরে উঠতেছে আবার নামতেছে। মানে কোনো মানুষের পক্ষে এত দ্রুত মানে উঠা আবার নামা এটা সম্ভব না। তো উনি হচ্ছে গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। ইভেন হচ্ছে গিয়ে তার 2-1 দিন পরে আমার বাবার সাথে বলে যে আমাদের বাড়িটা কেনার পরে আমাদের বাড়িতে তো কোনো বন দেওয়া হয়নি, তুমি হুজুর ডেকে বাড়িটা বন দেওয়ার ব্যবস্থা করো, আমাদের বাড়িতে ছোটখাটো অনেক সমস্যা হইতেছে। তো আমার বাবাও বললো যে ঠিক আছে আম্মা, তাহলে আমি এটা করব। তো এইরকম ভাবে উনি হচ্ছে গিয়ে আরেকদিন, তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে রাতের বেলা উঠে এবং হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য উনি প্রথমে ওয়াশরুমে যায়। তো উনি হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় খেয়াল করলো একজন মানুষ একটু 4-5 হাত দূর দিয়ে একটু হেঁটে যাচ্ছে। ওনার হচ্ছে গিয়ে মহিলা, বোঝা যাচ্ছে একটা কাপড় পরা, এবং হচ্ছে গিয়ে ঘোমটা টানা, ওনার চেহারা দেখা যায় না। আর সবচেয়ে বেশি অদ্ভুত হচ্ছে গিয়ে ওনার, আমরা যেরকম হাঁটলে আমাদের পায়ের পাতাগুলো সামনের দিকে থাকে, ওনার পায়ের পাতাগুলো যে মহিলাটা হেঁটে যাচ্ছে পিছনের দিকে ঘুরানো।
কিন্তু ওনার কোনো চেহারা দেখা যাচ্ছে না। তো উনি দাদু হচ্ছে গিয়ে দোয়া কালাম পড়তে পড়তে ওইখান থেকে হচ্ছে গিয়ে পুকুর ঘাটে গিয়ে উজু করে ওইখান থেকে চলে আসে। তো এই ছিল ছোটখাটো মোটামুটি অনেক ঘটনা। এর ভিতরে আমার বাবা হচ্ছে গিয়ে কয়েকজন হুজুরের সাথে কথা বলে বাড়িটা বন দেওয়ার ব্যাপারে, যে আমাদের বাড়িতে এরকম। আর আমাদের বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, জমিদার বাড়ির একটা অংশ ছিল। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো বা রাতে যদি বের হইতো তো ওনারা অনেক ভয় পাইতো। কেউ হয়তো বা গাছের উপরে সাদা একটা কাপড় দেখে, বা কেউ একজন মানুষ হাইটা যেতে দেখে, বা অদ্ভুত ধরনের সাউন্ড, মানে নতুন যদি কেউ বেড়াইতে আসে তো এরকম ছোটখাটো একটু একটু ভয় পায়, বা একা ঘুমাইলে অনেক ধরনের শব্দ হয়, বা মনে হচ্ছে কেউ চাইপা ধরে এরকম শব্দ। তো এগুলো আমার বাবা হচ্ছে গিয়ে আবার অনেক ধার্মিক একজন মানুষ, সে এগুলাতে বিশ্বস্ত না। তার একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে যে হায়াত মউত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। কিন্তু তারপরেও আমার দাদু খুব রিকোয়েস্ট করতেছিল বাড়িটা হচ্ছে বন দেওয়ার জন্য। তো লাস্ট যেই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। সেটা হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে তার 15-20 দিন পরে একদিন হচ্ছে গিয়ে রাতে হচ্ছে গিয়ে বাথরুমে যায়। তো উনি হচ্ছে বাথরুমের সামনে হচ্ছে হেরিকেনটা রেখে লাঠিটা রেখে তারপরে বাথরুমে যায়। গিয়ে হচ্ছে গিয়ে প্রতিদিনের মতোই উনি বের হয়। 7 মিনিট পরে বের হওয়ার পরে ওনার কাছে হচ্ছে গিয়ে হারিকেনের আলোটা একটু কমানো ছিল, উনি একটু শব্দ পাচ্ছে। আসলে একটু উঁচু থেকে যদি পানি পড়ে যেরকম শব্দ হয় সাধারণত, একটু পানির ওরকম মনে হচ্ছে কেউ পানি ঢালতেছে বা আস্তে আস্তে পানি পড়তেছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো ওনার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ তখন কোনো বর্ষার দিন ছিল না বা ওইরকম কুয়াশাও পড়তেছিল না যে এরকম পানির শব্দ হবে। তো বাথরুমের পাশেই হচ্ছে গিয়ে একটা চালতা গাছ ছিল। তো ওই হচ্ছে গিয়ে ওই হঠাৎ করে ওই শব্দটা ওই দিক থেকে আসতেছে, গাছের পাশে উনি হচ্ছে গিয়ে একটু তাকায় উপরের দিকে। তো তাকায় যেই জিনিসটা দেখতে পায় রাসেল ভাই, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আশ্চর্যজনক। ভয়ঙ্কর একটা মানুষের মতো লম্বা, কিন্তু ওনার মুখটা হচ্ছে খুবই একটা অদ্ভুত একটা প্রাণীর মতো। আর সেই প্রাণীটার জিহ্বাটা অনেক বের করা ছিল, অনেক বড় করে বের করা ছিল, আর জিহ্বাটা থেকে মানে টপ টপ করে পানি পড়তেছে। ওই শব্দটা হচ্ছিল আমার দাদুর কানে আসছে। 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্ষুধার্ত প্রাণী বা বাঘ বা যাই বলি আমরা, যদি একটা শিকার ধরার জন্য যেভাবে ঝাঁপায়া পড়ে গাছের থেকে, ওই প্রাণীটা বা ওই জিনিসটা, ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে গিয়ে আমার দাদুর উপরে এরকম ভাবে পড়ে উপরে থেকে। তো আমার দাদু অনেক জোরে আল্লাহু আকবার বলে হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ঘরের থেকে শব্দ শুনে তারা অজ্ঞান অবস্থায় যায় বাথরুমের সামনে পায়, গিয়ে হচ্ছে গিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে আসে, মাথায় তেল পানি দেয়। তো সকালবেলা ওনার জ্ঞান ফিরে, তো বাবা তো চলে গেছে দোকানে। তো আমার আম্মার কাছে এই কথাটা বলে, উনি বলে যায় যে বৌমা, আমার ছেলেকে আমি বলছিলাম বাড়িটা বন্ধ দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি এই জিনিস দেখছি। আমি জীবনে এই বাড়িতে 50 বছর বসবাস করি, এত ভয়ঙ্কর কোনো প্রাণী হইতে পারে আমি জীবনে আমার এই বাড়িতে ছোটখাটো অনেক কিছু দেখছি। গরু মহিষ বা অদ্ভুত ধরনের মানুষ, ভূত পেতনি যাই বলো, ছোটখাটো এরকম অনেক কিছু দেখছি। আমরা আগের যুগের মানুষ, এগুলাতে আমরা বিশ্বস্ত না, যার কারণে এগুলো আমরা কখনোই পাত্তা দিই নাই। কিন্তু আজকে গতকালকে রাতে আমার সাথে যেটা হয়েছে, মানে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আর এরকম একটা ভয়ঙ্কর প্রাণী, সে মানুষের মতো লম্বা অনেক দেখতে, কিন্তু তার চেহারাটা হচ্ছে কি অদ্ভুত একটা জানোয়ারের মতো। ওই জিনিসটা আমার উপরে এরকম ভাবে, আর তার আমার কিছুই মনে নাই, ওই জিনিসটা আমার উপরে থেকে লাফ দিয়ে পড়ে, আমার আর কিছুই মনে নেই। তো যাই হোক, দাদু 2-3 দিন জ্বর ছিল, একটু কবিরাজ প্রবেশ আইনা ওনাকে একটু হালকা ট্রিটমেন্ট করানো হয়। তো এই ঘটনার 3 দিন পরে রাসেল ভাই আমার দাদু হচ্ছে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একজন বাবা একজন আলেমের কাছে গিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা জানতে পারে। তখন সে বলে যে আমাদের বাড়িতে কিছু ভালো জিন কিছু খারাপ জিন ছিল, তো বাড়িটা বন্ধ দেওয়ার ব্যাপারে হচ্ছে গিয়ে যাদের সাথে আলোচনা করতেছিল, এই জন্য ওরা হচ্ছে বিরক্ত হয়ে আমার দাদুকে অনেক ভয় দেখাইছে, যার কারণে আমার দাদু মারা যায়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, এটা আমার প্রথম ঘটনা। আমাদের বাসার পিছনে ঠিক অনেকটা জঙ্গলের মতো। জঙ্গল যখন কাটা হয় তখন ওখানে একটা ত্রিশূলের মতো তাবিজ বাঁধা পাওয়া যায়। ত্রিশূলটা মাটিতে পোঁতা ছিল। এই জায়গা আগে এক হিন্দুদের অধীনে ছিল। সে এক হিন্দু তান্ত্রিক দিয়ে বাসাটা বন্ধ করিয়েছিল। কিন্তু প্রত্যেক অমাবস্যায় এই বাসাটাতে প্যারানর্মাল কিছু ঘটতো। এক হুজুরের মতো বা এক হুজুর বলেছেন ওই খারাপ জিনিসটা সারা বাসা ওই অমাবস্যার রাতে মুক্তি পাওয়ার জন্য ঘোরাঘুরি করে। আর অমাবস্যার জানালা খুলে ঘুমানো নিষেধ ছিল আমাদের। এক অমাবস্যায় আম্মু গরমের জন্য জানালা খুলে ঘুমায়।
আম্মু স্বপ্নে দেখে বাইরে ঘুটঘুটি অন্ধকার, তখন দুইটা লোক দরজা ভেঙে ঢুকতে যাচ্ছে বাসার ভিতরে। আম্মু প্রাণপণে ওদের আটকাচ্ছেন, কিন্তু তখন আম্মু একটা ধাক্কা খায় এবং জোরে শব্দ হয় এবং ঘুম ভাঙে। আম্মু দেখে জানালার একটা কপাট ভেঙে ঝুলে আছেন। জানালাটা এমনভাবে ভাঙছে যে কেউ মুচড়ে ভেঙেছে এই রকম। ঠিক ওই রাতে 3 তলায় একটা লোকের জানালা খোলা ছিল। সে জানালার পাশে গিয়ে কথা বলা শুরু করে। জানালার বাইরে হাত বের করে কাকে যেন ডাকাডাকি শুরু করে। আর আমাদের সামনের বাসার এক আন্টি স্বপ্নে দেখে এক কালো বনাম টাইপের লোক এসে ওনাকে বলছেন ওনার পেটে ব্যথা। ঠিক পরের দিন সকালে ওনার পেট ব্যথা শুরু হয়। হুজুর আমাদের বলেছেন ঠিক আমাবস্যার রাতে এই জিনটা ছাড়া পায় আর সম্পূর্ণ মুক্ত হবার জন্য ছোটাছুটি করে। ত্রিশূলের মাঝে সে তাবিজটা ছিল, সেটা খুলে শুধু কালো বালু পাওয়া যায়। আমরা ওই বাসা বিক্রি করি তাড়াতাড়ি। আজ প্রায় 6 বছর পার হয়ে গেল, জানে না এখনো ওই জিনটা ছোটাছুটি করে কিনা ওইখানে। এখন ওই জঙ্গলের মতো জায়গায় বাসা বানানো হয় বা বানানো হয়ে গেছে। শুনেছি ভাড়াটিয়া নাকি বেশি দিন টেকে না। যাই হোক, ওই বাড়িতে আসলেই একটা সমস্যা ছিল, বিধায় আমরা ওই বাড়িটা বেচে দিয়েছি এবং যার কাছে বিক্রি করেছি সে ব্যক্তিটা ছিল খুব উদ্ভট এবং তিনি ছিলেন এসব বিশ্বাস করতেন না, ইনি যুক্তিবাদী মানুষ ছিলেন। তো তিনি আমাদেরকে বলেছে কোনো সমস্যা নেই, আপনি আমি আমার বাসার জায়গার তুলনায় আমি কম দামে ওটা বিক্রি করে দিয়েছি এবং তাকে সব কিছু খুলে বলেছি। এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমাদের আর করার কিছু থাকে না। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাইয়া লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি যে ঘটনাটি বলবো এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। আমার মেঝো কাকা ছোটবেলা থেকেই ভীষণ প্রকার জেদি আর এক রেখা ছিলেন। দাদুর নির্দেশ অমান্য করে রাত বিরাতে গ্রামের বন্ধুদের সাথে চলে যেতেন দূরে যাত্রা দেখতে অথবা মাছ শিকার করতে। প্রথমে বলে নেই, গ্রামগঞ্জে রাতে মাছ ধরার অন্যতম কারণ হলো তখন মাছ ধরা পড়তো বেশি যখন রাত্রেবেলা মাছ মারে তখন। তাই মানুষ বেশিরভাগ সময়ই রাত হলে মাছ ধরতে যায় ফলি হাতে নিয়ে। এমনিভাবে একদিন আমার কাকা তার কয়েক বন্ধুর সাথে গিয়েছিলেন বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা ঝিলে। ওই ঝিলে প্রচুর শাপলা ফুটতো আর ঝিলটি নাকি গভীরতায় অনেক বেশি ছিল, তাই সাধারণ মানুষ খুব একটা ওখানে যেত না। সেখানে মাছ মারার জন্য ওই ঝিল নিয়ে অনেক খারাপ কথা ছড়িয়ে আছে গ্রামগঞ্জে। প্রায় প্রতি বছরই 3-4 জন মানুষ ওই ঝিলে ডুবে মারা যায়। তাদের মেঝে অনেকেই ভালো এবং সাঁতারু ছিলেন। তো যাই হোক, এসব কথা জানতো বলেই দাদু মানা করলো যাওয়ার জন্য, কিন্তু কাকা জেদ ধরলেন যে তার যেতেই হবে সেখানে। ভয়ে সরে গেছেন ভেবে পড়ে তার বন্ধুরা তুচ্ছতাচ্ছিল্য করে, এটা ভেবে কাকা এটা মেনে নিতে পারছিল না। যাই হোক, ওনারা খুব আয়োজন করে 4 বন্ধু মিলে মাছ ধরতে গেলেন। কাকা এবং ওনার বন্ধু কাশেম লুঙ্গি কাঁচা দিয়ে প্রায় কোমর পানিতে নেমে গেছেন। উদ্দেশ্য ছিল একটু গভীরের জলে যে মাছ জালটা মারবে, তৌরা জাল। একটু বলে নেই, সেদিন কিন্তু আবার আমাবস্যার রাতও ছিল, তেমন কোনো আলো ছিল না চারপাশে। তাই ওনারা একটা হ্যাজাক বাতি নিয়ে গিয়েছিলেন। যাই হোক, ওনারা জাল মেরে ঠিকঠাক ভাবেই উঠে এলেন। পরে 2 জন ছিলেন
তারা অপেক্ষায় ছিলেন। আস্তে আস্তে জাল গোটাতে লাগলেন। কাকারাও এর মাঝে ঝিল থেকে উঠে পড়েছেন। 4 জন মিলেই ঝিলের উপরে দাঁড়িয়ে জাল গোটাচ্ছেন এবং হঠাৎ কিসের যেন আওয়াজ হলো পেছন থেকে। কে যেন ধমক দিল এবং মনে হয় হ্যাজাকের আলো। সেই আলোতে পিছনে ঘুরে দেখলেন, ওনারা কাউকে দেখলেন না। ভাবলেন হয়তো মনের ভুল। আবারও জাল টানতে লাগলেন এবং হঠাৎ কি যেন হলো, ওনাদের হাত থেকে জালের দড়ি খুব দ্রুত সরে যেতে লাগলো। মনে হতে লাগলো কে যেন খুব শক্তি দিয়ে ওনার হাত থেকে সেই জালটা ছিনিয়ে নিয়ে যেতে যাচ্ছে। 4 জন অনেক শক্ত সামর্থ্য জওয়ান ছেলে। এদের হাত থেকে জাল টেনে নিয়ে যাওয়ার মতো শক্তি কোনো মাছ ওই ঝিলের ছিল না। কাকারা প্রাণপণে চেষ্টা করতে লাগলেন জালটা থামানোর জন্য। তাল সামলাতে না পেরে কাকার এক বন্ধু পা পিছলে পড়ে গেলেন এবং পরে সবাইকে অবাক করে দিয়ে হর করে গভীর পানির দিকে তলিয়ে নিয়ে যেতে লাগলেন। মনে হতে লাগলো কেউ যেন তার পা ধরে টানছে, অথবা ধরে টেনে নিয়ে যাচ্ছে। কাকারা বিস্ফোরিত চোখে তা দেখতে লাগলেন। ঘটনার সেই সময় তারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কাকার সেই বন্ধু বারবার পানির নিচে ডুবে যান, আর যখনই মাথা উপরের দিকে ওঠে তখনই চিৎকার করে সাহায্য 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 বলতেন। কাকার বন্ধুরাই হই হই করে পিছনের দিকে চলে যেতে লাগলেন। তারা ঝিল থেকে উপরে উঠে মাটির রাস্তায় দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু কাকার মনে হয় বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছিল। উনি বিমূঢ়ের মতো সামনে আর গভীর পানির দিকে যেতে লাগলেন। পেছন থেকে কাকার বন্ধুরা চিৎকার করছিল, এ যাস নে ওখানে, কি রে? কিন্তু কাকা ওনাদের কথা না শুনে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কাকা আবিষ্কার করলেন ওনার পায়ের নিচ থেকে মাটিগুলো যেন ধপ করে সরে গেল। দাঁড়ানো অবস্থায় ছিল, কিন্তু ক্ষণিকক্ষণের মধ্যে পানিতে ডুবে গেলেন কাকা। হঠাৎ অনুভব করলেন কে যেন পানির নিচে টানছে তাকে, এবং একে তো পানির নিচে, তার উপর আবার টান সামলাতে পারলেন না কাকা। ডুবতে লাগলেন, নাক দিয়ে পানি ঢুকতে লাগলো। ফুসফুসের মতো ফুসফুস বা বুদবুদ করে না একটা মাছ নড়লে, ঠিক সেই রকমই ওই মানুষের কাকা ডুবে যাওয়ার পরে বুদবুদ করতে করতে পানি বেরিয়ে গেল। চিৎকারের সাথে যেহেতু পানির নিচে, তাই কোনো আওয়াজ হলো না। আস্তে আস্তে দমে যেতে লাগলেন কাকা। শেষবারের মতো চেষ্টার মতো সরব শক্তি দিয়ে লাথি মারলেন নিচের দিকে। অনুভব করলেন কিছু একটার গায়ে তার পাটা ঠেকলো, অনেকটা মানুষের মতো লাগলো। কাকার মনে হয় হয়তো পানির নিচে কেউ আছে যে তাকে নিচ থেকে টানছে। নিজেকে বাঁচানোর একটা তাগিদ ফিরে এলো। যদি পানির নিচে কেউ আছে যে তাকে নিচে টানছে, নিজেকে বাঁচানোর জন্য এক তাগিদ ফিরে এলো, সে হচ্ছে মানুষের হাত থেকে নিজেকে রক্ষা করা যায়, তাহলে হয়তো বেঁচে যাবেন। নিজের সব শক্তি এক করে একটু ঝুঁকলেন কাকা। নিজের পায়ের কাছে হাত দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলেন। এলোপাথারি কয়েকটা আঘাতের পর একটা গিয়ে লাগলেন কারো মাংসের পেশিতে। কাকা এক পা থেকে বাঁধন ছুটে গেল। আবার কাকা দ্বিগুণ উদ্যমে আবার হাত চালালেন। কয়েকটা মারার পর মনে হতে লাগলো হয়তো এই যাত্রার মতো তিনি বাঁচবেন না। ঠিক তখনই আর একটা ঘুষি গিয়ে লাগলো সেই মাংসপেশিতে। দ্বিতীয় পাটাও মুক্ত হলো। এবার টর্নেডোর গতিতে উপরে আসতে লাগলেন কাকা। ওনার হাতটা শরীরের পাশে ছিল। হাতে তীব্র ব্যথা অনুভব করলেন কাকা। মনে হলো কে যেন
কেউ ধারালো কিছু বসিয়ে দিয়ে ওনার হাতে দাগ করে দিয়েছেন। কোনো মতে উপরে উঠে এলেন কাকা, এবং ওনার উপরে ওঠার পর ওনার বন্ধুরা বিপদ থেকে দেখে ঝুঁকি নিয়েই ঝিলে নেমে পড়েছিলেন। কাকাকে দেখে ওনারা টেনে নিয়ে চলে আসলেন রাস্তার দিকে। কাকা আমার জ্ঞান হারালো। পরের দিন সকালে কাকার জ্ঞান ফিরে আসে। এরপর টানা 26 দিন উনি জ্বরে ভোগেন। এরপর আস্তে আস্তে সুস্থ হতে লাগলেন। ওহ, কাকার সেই বন্ধুটিকে আর পরে খুঁজে পাওয়া যায়নি। ঝিলটি অতিপাতি করে খুঁজে কোথাও পাওয়া যায়নি। গ্রামের লোকেরা ডুবারি নিয়ে এসে নামিয়ে দিয়েছে, তারপরেও তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আমার কাকার হাতের সেই তীব্র ব্যথাটি কিসের ছিল তা এখনও জানা যায়নি। তবে মানুষ কামড় দিলে যেমন হয় তেমন একটা দাগ পড়ে কাকার হাতে, তেমন একটা দাগ পড়ে আমার কাকার হাতে। সেই হাত তিনি আর ব্যবহার করতে পারেননি পরে। এমনকি এখন পর্যন্ত উনি হাতটা নাড়াতে পারে না। যাই হোক, এই ছিল ঘটনা আজকের। তো চলে যাব আমাদের প্রথম ঘটনায়। ঘটনাটি ঘটে গত কালী পুজোয়। আমি পেশাগত ড্যান্সার। পেশাগত কারণে স্টেজ শো করতে বিভিন্ন জায়গায় যেতে হয়। কালী পূজায় আমাদের প্রোগ্রাম পড়ে ডুমুরিয়া থানার হাসানপুর খেয়াঘাট এলাকায়। খেয়াঘাট থেকে উঠে ডান হাতে একটা তুলা গাছ ছিল। তুলা গাছের পাশেই একটা ল্যাম্প পোস্ট, আর ল্যাম্প পোস্ট থেকে 20-30 হাত দূরে আমাদের ক্লাব। হাসানপুর খেয়াঘাট মূলত একটা খালের ঘাট। আমাদের 7 দিনের প্রোগ্রাম ছিল। প্রথম দিন আমরা দুপুর 3টায় পৌঁছলাম। দিনের বাকি অংশ আমরা ওখানের আশপাশটা ঘুরে কাটাই। সন্ধ্যা 6টার সময় আমরা সবাই ক্লাবে আসি প্রোগ্রামের জন্য তৈরি হতে। আমাদের প্রথম শো ছিল যশোর জেলার মনিরামপুরে। ডুমুরিয়া থেকে মনিরামপুরের দূরত্ব খুব বেশি না, তো প্রোগ্রাম শেষ করে হাসানপুর খেয়াঘাটে আসতে আসতে আমাদের রাত প্রায় 1:30 বেজে যায়। আমাদের কন্ট্রাক্টর অরূপ ভাই হাসানপুরেই থাকেন, তাই আমাদের অরূপ ভাইয়ের বাসায় আসতে হয়। প্রথম দিন আমাদের 2টা প্রোগ্রাম থাকার কারণে আরেকটা দল যায় নওগাঁ গ্রামে। আমি আমার দলের সকলকে রুমে পাঠিয়ে অন্য দলের জন্য ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো রাত গভীর হওয়ার কারণে আমি ওখানে একাই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। সিগারেট খেতে খেতে হঠাৎ বাম দিকে তুলা গাছের দিকে তাকাই। দেখি গাছের নিচে সাদা শাড়ি পরে একটা মেয়ে চুল ছেড়ে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটির পেছনের অংশ দেখতে পাচ্ছিলাম। একটু ভয় পেয়ে যাই আর তাড়াতাড়ি ক্লাবের দিকে হাঁটা শুরু করি। ক্লাবের সাথেই একটা দোকান ছিল। আমি দোকানের ছেলেটিকে ডাকলাম। ছেলেটি বলল, এত রাতে এখানে কি করেন? আমি তাকে সব বললাম। ছেলেটি বলল, কয়েক বছর আগে ওই গাছে একটি মেয়ে গলায় দড়ি দেয়। তারপর থেকে অনেক রাতে ওই তুলা গাছের নিচ থেকে কেউ গেলে মেয়েটিকে দেখা যায়। তার কিছু সময় পর আমার অন্য গ্রুপের বন্ধুরা চলে আসে। তারপর আমি তাদের টাকা দিয়ে খুলনা পাঠিয়ে দিই, কারণ অরূপ ভাইয়ের বাসায় এত লোক থাকা যাবে না, আর দোকানদার আমাকে অরূপ ভাইয়ের বাসায় পৌঁছে দেয়। ঘটনা মূলত এখান থেকেই শুরু। দ্বিতীয় দিন সকালে নাস্তা করে 11টার দিকে আমরা ক্লাবে যাই নতুন করে নাচ তোলার জন্য। আমার গ্রুপে 4 জন ছেলে ছিল। আমরা নাচ তোলার পর দুপুর 1:30টার দিকে ক্লাবের পেছনের দিকে খালের পাশে একটা বারান্দা ছিল, ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আমরা 4 জনই শুনতে পেলাম কেউ একজন ক্লাবে ঢুকে হাঁটতে হাঁটতে আমাদের পাশে এসে দাঁড়ালো। তারপর আর কোনো শব্দ নেই। আমরা পুরো ক্লাব খুঁজলাম, কিন্তু আমরা ছাড়া ওখানে আর কেউ ছিল না। আমরা ভয় পেয়ে ক্লাব বন্ধ করে অরূপ ভাইয়ের বাসায় চলে গেলাম। ওই রাতে কপাইলা থেকে প্রোগ্রাম শেষ করে আসতে রাত 2টা বাজে। অরূপ ভাই অন্য কাজে কলাগাছি থাকায় রুমে যেতে পারছিলাম না, কারণ রুমের চাবি অরূপ ভাইয়ের কাছে ছিল। আমরা ক্লাবেই ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর আমি টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে
রুম থেকে বের হই। ক্লাবের টয়লেটটা ছিল বাগানের ভেতর। বাগানে প্রবেশের পর প্রচন্ড বেগে ঝড় শুরু হলো। আমার মনে হতে লাগলো বাগানের সব গাছ বুঝি আমার গায়ে ভেঙে পড়বে। আমি ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কেন যেন আমি বাগান অতিক্রম করতে পারছিলাম না। আমি দৌড়েই যাচ্ছি, কিন্তু বাগান যেন শেষ হচ্ছে না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ধাওয়া করছে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আমার চিৎকারের শব্দ শুনে আমার বন্ধুরা আমাকে অচেতন অবস্থায় বাগানের প্রবেশ মুখে পায়। ক্লাব থেকে বাগানের দূরত্ব খুব বেশি না, কিন্তু ওই দিন আমি দৌড়েও ক্লাবের কাছে আসতে পারিনি। আমার জ্ঞান আসার পর আমি তাদের সব খুলে বললাম। ওই দিনের ঘটনা এ পর্যন্ত। তৃতীয় দিন প্রোগ্রাম শেষ করে আসতে আসতে রাত 1টা বাজে। হাসানপুর খেয়াঘাট আসার পর আমি অরূপ ভাইকে বললাম যে আমাদের রাতের খাবারের জন্য কিছু কিনে আনতে। তিনি মোটর বাইক নিয়ে ডুমুরিয়া চলে গেলেন আর ঘরের চাবি আমাকে দিয়ে ঘরে যেতে বললেন। অরূপ ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য 2টি পথ আছে। আমরা সহজ পথটাকেই বেছে নিলাম, কিন্তু ওই পথে যে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে তা আমাদের জানা ছিল না। আমরা সবাই যখন হাঁটি তখন আমাদের এক বন্ধু বিন্দু বলল, নাজিম একটু দাঁড়া, আমার পায়ে কিসে যেন কামড় দিয়েছে। আমরা সবাই বিন্দুর কথাটা শুনলাম, কিন্তু বিন্দু যে ওখানেই দাঁড়িয়ে আছে তা আমরা কেউ খেয়াল করিনি। আমরা সবাই বাসায় এসে ড্রেস চেঞ্জ করে খেতে বসি। তখন হঠাৎ খেয়াল করলাম বিন্দু কোথায়। মনে পড়ল রাস্তায় যেও বলেছিল ওকে কিসে যেন কামড় দিয়েছে। আমি ওদের নিয়ে সাথে সাথে সেখানে চলে যাই। গিয়ে দেখি বিন্দু সেন্সলেস হয়ে পড়ে আছে। ওই মুহূর্তে কেন জানি বিন্দুর চেহারা খুব বেশি সুন্দর লাগছিল। বাসায় আনার পর বিন্দুর সেন্স আসে। একা একা ও দরজা খুলে বাইরের দিকে হাঁটা শুরু করলো। এখানে একটু বলে রাখি, অরূপ ভাইয়ের বাসার কাছে একটা শ্মশান ঘাট আছে, যেটা বাড়ির ছাদ থেকে দেখা যায়। বিন্দু সেই দিকেই হাঁটছিল। তারপর আমি বললাম, বিন্দু কই যাস? বিন্দু বলল, আমার গায়ে কোনো ছেলে মানুষ হাত দিবি না। এই বলে আবার হাঁটা শুরু করলো। আমি অন্য মেয়েদের বললাম, বিন্দুকে ধরে নিয়ে আয়। বিন্দুকে ঘরে আনার পর বিন্দুর চেহারায় হিংস্রতা চলে আসে। চোখগুলো রক্তের মতো লাল হয়ে যায়। বিন্দু ঘরের সবকিছু ভেঙে ফেলে। লাথি মেরে খাটের মাথার অংশের নকশা ভেঙে ফেলে। আমি সহ 3 জন বন্ধু বিন্দুর বুকের ওপর চড়ে বসি, আর একটি মেয়ে পায়ের ওপর বসে। আমি পায়ের কাছে বসে থাকা আশাকে বলি বিন্দুর বুকের ওপর বসার জন্য। আশা বসা থেকে দাঁড়ানোর সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়ে গেল। আমি পাশে থাকা আরেকজনকে বললাম আশাকে দেখার জন্য। আশার জ্ঞান ফেরার পর বলে, নাজিম, আমি উঠে দাঁড়ানোর সাথে সাথেই কে যেন আমাকে চড় মারলো। তারপর আমার কিছু মনে নেই। আমরা উপস্থিত থাকা 7 জনই দেখলাম আশার গালে 5 আঙুলের দাগ পড়ে আছে। অরূপ ভাইয়ের বাবা এসব প্যারানর্মাল বিষয়গুলো সমাধান করতে পারে বলে পরিচিত। তিনি বলেন বিন্দুর ওপর জিনের আসর পড়েছে। তিনি বিন্দুকে সুস্থ করতে সক্ষম হন এবং আমাদের সবাইকে একটা করে তাবিজ দিয়ে দেন। ওই রাতটা কোনোভাবে কাটে। পরের দিন আমাদের ক্লাবে যাওয়া বন্ধ হয়ে যায়। সবার মনে একটা ভয় কাজ করতে থাকে। কোনো কিছু কেনার প্রয়োজন হলে আমরা দূরের পথ ব্যবহার করতাম, কিন্তু শর্টকাট রাস্তা ব্যবহার করতাম না। আর ওই দিন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের একটি প্রোগ্রাম ছিল। লেগুনা ঠিক করে সন্ধ্যার পর আমরা রওনা হলাম। আমাদের মধ্যে আসার ওপর অনেক আগে থেকে জিনের আসর ছিল এটা আমরা জানতাম না। হঠাৎ খেয়াল করলাম আশা লেগুনার বাইরে এক দৃষ্টে তাকিয়ে আছে আর একা একা হাসছে। আমি আশাকে বললাম, তুই কি দেখে হাসছিস? আশা আমাকে বলল, তোরা আমার সাথে কথা বলিস না তো, আমার ভাল লাগছে না। বাইরে আমি যাকে দেখে হাসছি ও আমার সাথে থাকে আর আমাকে নিয়ে যেতে চায়, অথচ
আমরা বাইরে কাউকে দেখতে পেলাম না। তার কিছু সময় পর আশা কান্নাকাটি করে আমাকে বলল, ভাই আমাকে ধরে রাখিস, ও আমাকে নিতে পারলে আমাকে মেরে ফেলবে। আমরা কথাটা অনেকটা মজার ছলে নিলাম, তাই সবাই হাসাহাসি করছিলাম। এর মধ্যে বাইরে যে ছিল সে হয়তো আশার ভেতরে চলে আসে। আশা ছেলেদের কণ্ঠে বলল, লেগুনা থামা। আমি বললাম কেন? ও বলল, থামা নয়তো তোদের সবাইকে ফেলে দিব। চুকনগর থেকে মাগুরখালি যেতে একটা ব্রিজ পড়ে, তখন আমরা ব্রিজের উপর ছিলাম। আমি একটু মজার ছলে বললাম, লেগুনা কে ফেলবে, তুই? এর মধ্যে আশা লেগুনা থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলো। আমি সাথে সাথে ড্রাইভারকে বলি লেগুনা থামাতে। থামার সাথে সাথে আশা বাইরে বের হয়ে লেগুনার পেছনের অংশ ধরে 2-3 হাত শূন্যে উঠিয়ে ফেলে। আশার ওজন 45-50 কেজি। ভেতরে থাকা মেয়েগুলো কান্নাকাটি শুরু করলো। আমাদের সাথে থাকা গামছা দিয়ে আশার চোখ বেঁধে দিলাম। কোনোভাবে আশাকে ধরে নিয়ে অরূপ ভাইয়ের বাসায় ফিরে আসলাম। অরূপ ভাইয়ের বাবা আশাকেও সুস্থ করে দিলেন। ওই দিন আর প্রোগ্রামে যাওয়া হয়নি। 7 দিনের প্রোগ্রাম, আমরা 4 দিনের মাথায় খুলনা চলে আসলাম।